ফ্যাসিবাদের পতনের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমার সমবেদনা এবং সংহতি। শহীদুল ভাই যেমনভাবে বলছিলেন যে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি আমরা, 5 মাস ওভার হয়েছে, প্রায় 5.5 মাস হতে যাচ্ছে। সেখানে আহতরা রাস্তায় দাঁড়াবে তাদের চিকিৎসার জন্য কিংবা তাদের সহায়তার জন্য, আহতদের পরিবার, আহতরা, নিহতরা, এটা আমাদের কাছে কাম্য ছিল না। দুঃখজনক যে এরকম একটা রেসপন্সিবল সরকার, আমাদের সমর্থিত সরকার, কারণ আমাদের আন্দোলনের ফলেই তো এই সরকার গঠিত হয়েছে, এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি। যতদিন তারা দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে, দেশের স্বার্থে, আমাদের স্বার্থে। কারণ দেশকে ভালো রাখতে হলে এই সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে। সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে, তড়িৎ অ্যাকশন নিবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজকে এই 5.5 মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে, নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। এবং সবচেয়ে দুঃখজনক যে যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে, গর্ব করে, আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন। তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে? তাদের পরিচালনার অফিসে কেন লাল ফিতার দৌরত্ব, যেটা শহীদুল ভাই বলেছেন যে কাগজ হারিয়ে যায়? এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রাটা বোধহয় সর্বোচ্চ 5 লাখ টাকা। এখন এই জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে 18ই জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি, সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল। এই প্রেস ক্লাবে, এই সেগুন বাগিচা, এই মৎস্য ভবন, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা নিতে সাহস করে নাই। এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন। অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই, রাজাকার বলে গালি দিয়েছে, দেশদ্রোহী বলে গালি দিয়েছে, সরকার বিরোধী বলে তিরস্কার করেছে। এটা শুধুমাত্র মফস্বল কিংবা ঢাকার 2-1টি ক্লিনিক নয়, মোটামুটি প্রায় সমস্ত হসপিটালগুলোতে এই যে আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিব এবং এই আওয়ামীপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই। অনেকের পা কিংবা হাত পচে গেছে শুধুমাত্র চিকিৎসাজনিত অবহেলার কারণে। তারা যদি যথা সময়ে চিকিৎসা পেত তাহলে তারা সুস্থ হতে পারত, কিন্তু ওই চিকিৎসকরা গুরুত্ব দেয় নাই, কোনোভাবে ব্যান্ডেজ করে দিয়েছে ওরা মরুক। আপনারা দেখেছেন এই সরকারের বারবার আমরা বলে আসছিলাম, প্রথম এবং প্রধানতম কাজ হওয়া উচিত ছিল আহতদের খুঁজে খুঁজে বের করে সুচিকিৎসা নিশ্চিত করা, এবং তারা এতদিন যেভাবে চিকিৎসা নিয়েছে তার একটা ক্ষতিপূরণ দেওয়া। তারা যেভাবে চিকিৎসা নিয়েছে পারিবারিকভাবে নিজের প্রচেষ্টায় তাদের ক্ষতিপূরণ দেওয়া, এবং বিশেষ করে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আমরা দেখতে পেলাম যে নিহতদের সংখ্যা নিয়েও এখন কিন্তু দ্বিমত বা মতৈক্য হচ্ছে, নানান ধরনের তথ্য আসছে। কোথাও কোথাও বলা হচ্ছে 1600-র অধিক নিহত হয়েছে, আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে অফিসিয়ালি 800+। তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের মতো হয়ে গেল যে কেউ কেউ বলছেন যে 3 লক্ষ, আবার কেউ কেউ বলছেন যে 30 লক্ষ। এই স্বাধীনতার
বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারে না। অথচ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা রাজনীতি হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমনি, ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে 15 বছর আওয়ামী ফাঁসিবাদ কায়েম হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না। এই যে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থানের কথা বলেন, ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গণ অভ্যুত্থানের মালিককে, কোন দলের কতজন মারা গিয়েছে, কোন দলের কি কন্ট্রিবিউশন, সেই প্রতিযোগিতা লেগেছে। যদি এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ এইটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না, এইটা ফাঁসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল। সেই গণ আন্দোলনে গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের স্বজন। কাজে তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা, বিএনপি হিসেবে চিহ্নিত করা, গণ অধিকার হিসেবে চিহ্নিত করা, এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে। বিএনপি ক্ষমতায় গেলে তাদের দল থেকে যারা শহীদ হয়েছে দেখবেন তাদের স্মরণ করবে, ক্ষতিপূরণ দেবে। জামাত তাদের লোকদের জন্য মিলাদ মাহফিল করবে। বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে পারে, তারা আবার তাদেরকে সমর্থন করবে। কিন্তু আমরা জানেন যে ছোট হলেও একটা রাজনৈতিক দল, আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আমরা শুরু করেছিলাম। 2018-তে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো, 24-এ হতো। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই 24-এর কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন। কাজে আমরা এখানে কোনো বিভাজন আমরা বলি নাই যে আমাদের দলের এতজন মারা গিয়েছে। যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম, আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল, এসেছে, তাদের মধ্যে 13 জন শহীদ হয়েছে, তারা আমাদের সংগঠনে। কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই, কারণ আমরা তো সবাইকে অন করি, শুধুমাত্র 13 জনকে নয়। তো এই যে একটা বিভাজন তৈরি হলো, এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের? এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয়ে আমাদের একজন দলের নেতা, সিনিয়র নেতা ফারুক এখনো পিজি হাসপাতালে ভর্তি। এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ মিনারের এই ছেলেগুলো, আমার মায়া লেগেছে। ওরা নাকি অসুস্থ, আমি জানি না আসলে প্রকৃত অর্থে ওরা অসুস্থ কিনা, কিন্তু এই যে ছুরি দিয়ে কপালে পোঁচ দিল, পা ভাঙলো, এখনো প্লাস্টার করে পিজি হাসপাতালে। এই ঘটনা তারা কিভাবে ঘটালো? এখানে আমার কাছে মনে হচ্ছিল যে আহতদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, কারণ স্বাভাবিকভাবে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম শহীদ মিনার হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছিল। সরকার, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে। যেটা আমরা বারবার বলছিলাম এই বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এই গণ অভ্যুত্থানের সরকার অন্যান্য সময়ের তত্ত্বাবধায়ক সরকারের মতো 3 মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না। এই গণ অভ্যুত্থানের সরকার রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার। কিন্তু দুঃখজনক 5 মাসে তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে, অভিভূত করেছে। কিছুদিন আগে দেখলাম শতাধিক পণ্যে ভ্যাট এবং শুল্ক আরোপ করেছে নতুন করে। এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন, সেখানেও 15% ভ্যাট বাড়িয়ে দিয়েছে। ট্রাকে যে ন্যায্য মূল্যের পণ্য বিক্রির ইনিশিয়েটিভ ছিল সেটি তুলে দিয়েছে। বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই। ম্যাজিক তো থাকতে হবে। আপনি ওই দায়িত্বে বসেছেন, জনগণের চাহিদা বুঝতে হবে, জনগণের কথা শুনতে হবে। 5.5 থেকে 5 কোটি খেটে খাওয়া মানুষ, চালের দাম, তেলের দাম, জিনিসপত্রের দাম বাড়লে তাদের
জীবন জীবিকায় প্রভাব পড়ে। আপনি সরকার চালাচ্ছেন, আমরা সমর্থন দিচ্ছি, তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে, আমার জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা। আজকে 5.5 মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তায় দাঁড়াচ্ছে। এইটা কি সরকারের দেখার দায়িত্ব না? এইটা দেখার দায়িত্ব আমার না, শহীদুল ভাইয়ের না। এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্র নেতা, আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠক। নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম, এখানে অনেক কাজ আছে। এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফ্রি আছে, যে সময় দিতে পারে, যে দরদ দিয়ে কাজ করতে পারবে, তাকে দায়িত্বটা দেন। দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করতে পারলাম না, তাহলে কি হলো? আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী 15 দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের ক্রাইটেরিয়া ভেদে অবশ্যই তাদেরকে মিনিমাম 50 লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে। এবং যারা নিহত হয়েছে কয়জন, যদি 800 ধরেন, 1000 ধরেন, তাহলে 1000 মানুষকে 1 কোটি টাকা করে দিলে 1000 কোটি টাকা লাগবে। একজন পিকে হালদার 10,000 কোটি টাকা নিয়ে গেছিল। এক এসালম 14টা ব্যাংক খাইয়া ফেলাইছে। সালমান এফ রহমান এক জনতা ব্যাংক থেকেই প্রায় 30,000 কোটি টাকা ঋণ আপনার মওকুফ করে, তসরুফ করে সুযোগ সুবিধা নিয়েছেন। এই রকমের মাফিয়ারা তো মিনিমাম 50টা আছে, যে এই 50 মাফিয়াই প্রায় দেশের ব্যাংক থেকে, আর্থিক খাত থেকে অন্তত 2-4 লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছে। তাহলে যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা রাজনীতি করছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, সরকার গঠন করার স্বপ্ন দেখছি, একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন, সচিবালয় সচিব হচ্ছেন, পুলিশের আইজিপি হচ্ছেন, ডিআইজি হচ্ছেন, এদের কথা কেউ ভাববেন না। সবাই নিজের ধান্দায় ব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু এইটা কথা ছিল না, ভুলে যাবেন না। ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যদি এই শহীদ এবং আহতদের প্রতি অবহেলা করা হয়, তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা না হয়, আবার আমরা সংকটে পড়ব। সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে। কাজী রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করা। আমরা বলেছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল, বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, আপনারা এইখানে যেটা বলেছেন, পরবর্তী কোন সরকার যেন রাজনৈতিক ভাবে এই মামলাকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। এই জন্য বলছিলাম বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায়, কখনো ভিলেনকে হিরো বানায়। 75-এর মেজর ডালিম, কর্নেল রশিদ সহ অনেকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরো হয়েছিলেন। পরবর্তীতে কিন্তু 42-43 বছর পরেও অনেকের কিন্তু ফাঁসি কার্যকর করা হয়েছিল। ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান হেজিমনি কায়েম করে মুক্তিযুদ্ধের নামে এই জাতিকে বিভক্ত করে শাপলা চত্বরে আলেমন আমাদেরকে আপনার দিয়ে শাপলা চত্বর বানাম, এইদিকে আর একটা গণজাগরণ মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা স্পষ্ট বিভক্তি তৈরি করেছিল। আজকে এই যে গণ অভ্যুত্থান, সমগ্র জাতি বিশ্ববাসী জানে গণ অভ্যুত্থান
আমরা জানি গণ অভ্যুত্থান, কিন্তু আমি পরিষ্কারভাবে বললাম আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা আসতে পারে এই গণ অভ্যুত্থানকেই ষড়যন্ত্র হিসেবে, দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো লাগবে।